হ্যালো ফ্রেন্ডস, প্রতিবারের মতো নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির। আজকে আমরা চলে এসেছি আলিপুর মিউজিয়ামে। আর এই আজকে আপনাদেরকে দেখাতে চলেছি আলিপুর মিউজিয়ামের 116 বছর পুরনো এই আলিপুর মিউজিয়ামটা। এখন আগে ছিল আলিপুর জেল, এখন কিন্তু এটা আলিপুর মিউজিয়াম হয়ে গেছে। আর তারই ভিডিও আজকে দেখাতে চলেছি আপনাদেরকে আমার এই ভিডিওটির মাধ্যমে। তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক বেশি মোটিভেট করে। তাই আর বেশি কথা বাড়াচ্ছি না, চলো ভিডিওটা দেখতে থাকো। আমি এখন দাঁড়িয়ে আছি আলিপুর জেলের ঠিক সামনের দিকে। আর এখানে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এখানে অনেকটাই জায়গা রয়েছে পুরো গাড়ি পার্কিংয়ের জন্য। আপনারা এখানে আসলে গাড়ি পার্কিং করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। এখানে গেটের সামনে ঢুকলে আপনারা দেখতে পাবেন সামনে লেখা রয়েছে কফি হাউস। ফার্স্ট ফ্লোরে কফি হাউস আছে, আপনারা চাইলে এক কাপ কফি খেয়ে আসতে পারেন। আর এখানে কিন্তু কঠোরভাবে নিষিদ্ধ করা আছে যে বাড়ির খাবার কিংবা বাড়ির কোনো জিনিসই এখানে অ্যালাউ করা যাবে না। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানটাতে অনেক কিছুই নিয়মাবলী লেখা রয়েছে, সেগুলি আপনাদেরকে দেখাবো। তার আগে আমরা টিকিটটা কেটে নিয়েছি, ওইখানটায় ভিডিও করা বারণ ছিল, ওই জন্য আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি। তাই এবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আলিপুর মিউজিয়ামে ঢোকার শুরুতেই এখানে অনেক বড় একটা গার্ডেন রয়েছে, তার সঙ্গে কিন্তু ফুল গাছ দিয়ে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এখানে কিন্তু ঢোকার প্রবেশ মূল্য 30 টাকা করে। তাছাড়াও আপনারা যদি লাইট এবং সাউন্ড শো দেখতে চান তার জন্য কিন্তু 100 টাকা করে পার হেড টিকিট পড়বে। এই দিকটাতে দুখানা রাস্তা আছে, একটা হচ্ছে এই দিকে আর একটা হচ্ছে এই দিকে। প্রথম আমরা এই দিকটাতে যাব, আর তার এই দিকে যাওয়ার আগে এই দিকটাতে কিন্তু একটা ম্যাপ রয়েছে, সেই ম্যাপটা একবার আপনাদেরকে দেখিয়ে রাখি, এটা হয়তো আপনাদের অনেকটা কাজে লাগতে পারে। তাছাড়াও আমরা এইটা দেখে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আর কিছুটা সামনে আসলেই আপনারা এরকম একটা বোর্ড দেখতে পাবেন যেখানে লেখা রয়েছে কোনটা কোন দিকে, যেমন ফাঁসির মঞ্চ, নেহরু কক্ষ, নেতাজি কক্ষ, চিত্তরঞ্জন দাস কক্ষ, বিধানচন্দ্র রায় কক্ষ, যতীনমোহন সেনগুপ্ত কক্ষ। এইগুলো দেখার জন্য আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর সামনের দিকে আমরা এইগুলো দেখার জন্য এরকমভাবে আমরা এগিয়ে যাচ্ছি। আর সামনে লেখা রয়েছে প্রবেশ নিষেধ, মানে আমাদের সামনের দিকে যেতে বারণ করা হচ্ছে। আর এই যেগুলো আমরা দেখতে চাইছি সেগুলো কিন্তু সব আমাদের ঠিক ডান সাইডেই রয়েছে। এবার আমরা চলুন ডান সাইডে ভিতরে ঢুকে আপনাদেরকে সমস্ত ভিডিওটা একবার দেখাবো। আর এইখানটাতে দেখুন একটা কিন্তু বাগান রয়েছে ছোটোখাটোর উপর, বেশ ঠিক আছে। আর এবার আমাদের নিচে যেই সেলগুলো রয়েছে এই সেলের মধ্যে একবার দেখাবো। তার আগে বলে রাখি যে এই সেলের উপরগুলোতে রয়েছে কিন্তু নেতাজি কক্ষ, ওইগুলো একবার আপনাদেরকে দেখিয়ে রাখি, যেখানে কিন্তু নেতাজি এইখানে এই জেলের মধ্যেই বন্দি ছিল। এই দেখুন এখানে লেখাও রয়েছে যে নেতাজি কক্ষ। নেতাজি এই জেলটার মধ্যে বন্দি ছিল কত দিন থেকে কত দিন অবধি, সেই সব কিছু কিন্তু লেখা রয়েছে। আর তার ঠিক পাশেই রয়েছে নেতাজি কক্ষ, যেখানটাতে নেতাজি এই জেলটার মধ্যে এই সেলের মধ্যেই বন্দি ছিল নেতাজি। আর কত দিন থেকে কত দিন অবধি বন্দি ছিল সেটাও সাইডে লেখা রয়েছে, আপনাদেরকে সেটাও একবার দেখিয়ে রাখবো। আর এই জেলটার মধ্যে কিন্তু নেতাজি বন্দি ছিল। আর তারই উদ্দেশ্যে নেতাজির একটা স্ট্যাচু বানানো রয়েছে এই সেলটার মধ্যে। আর তার ঠিক পাশে একবার আপনাদেরকে দেখাবো যে নেতাজি কত দিন থেকে কতদিন এই সেলের মধ্যে বন্দি ছিল, সেই সব কিছু কিন্তু এখানে একটা পাথরের উপরে লেখা রয়েছে। আর তার ঠিক পাশে এবার আমরা এগিয়ে যাব, তার পাশে এবার দেখাবো যেখানে লেখা রয়েছে দেশবন্ধু কক্ষ। এবার দেশবন্ধু কক্ষর মধ্যে এবার কী আছে সেটা একবার আপনাদেরকে দেখিয়ে রাখি। এই সেলটার মধ্যে কিন্তু দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এই কক্ষটার মধ্যেই বন্দি ছিল। এই সেলটির মধ্যে কোনো স্ট্যাচু নেই, কিন্তু চিত্তরঞ্জন দাসের কয়েকটি ছবি রয়েছে, যেখানে আপনারা দেখলে বুঝতে পারবেন যে এইটার মধ্যেই তিনি ছিল। আর তার ঠিক পাশেই লেখা রয়েছে তিনি কত তারিখ থেকে কত তারিখ অবধি এই কক্ষের মধ্যে বন্দি ছিল। এবার আমরা দেখাবো পাশের কক্ষটা। পাশের কক্ষটা দেখানোর আগে আপনাদেরকে দেখাই এই জায়গাটাতে তালা মারতো, যাতে আসামিদের হাত তালার মধ্যে না যেতে পারে, সেই জন্য কিন্তু তালা মারার জায়গাটা একটা আলাদা খোপের মধ্যে ছিল। আর এইটা একটা সাধারণ সেলই মনে হচ্ছে, কারণ এই জায়গাটাতে বুঝতে পারছি না কিছু ছিল বলে কি লেখাও নেই। আর এইবার আপনাদেরকে দেখাবো তার পাশের সেলটা, যেই সেলটার মধ্যে যতীন্দ্রমোহন সেনগুপ্ত এই সেলের মধ্যেই বন্দি ছিল। তার উদ্দেশ্যে এই সেলটার মধ্যে একটা স্ট্যাচু বানানো রয়েছে, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন একটা সাদা শাল গায়ে ধুতি পাঞ্জাবি পরে দাঁড়িয়ে রয়েছে। আর ইনি কত দিন অবধি বন্দি ছিল এই সেলটার মধ্যে সেটা কিন্তু এইখানটাতে সব কিছু উল্লেখ করা রয়েছে। আমরা ভিডিও করতে করতে এই দিকটা থেকে আসলাম, এবার নিচটা একবার আপনাদেরকে দেখাই। বাগানটা ঠিক উপর থেকে এই রকমটাই দেখতে লাগছে। আর আমরা যেই রোডটাই দেখাচ্ছি আমরা এই রোডটা ধরে আসলাম। এবার আমরা এই রোডটা আসার পরে এবার আমরা যাব এই দিকটাতে।
এতক্ষণ ধরে আমরা দেখালাম এই দিকের ভিডিওটা, এইবার আমরা যাব ঠিক তার অপোজিটের দিকটাতে, যেখানে লেখা রয়েছে ফাঁসির মঞ্চ। এইখানটাতেই কিন্তু জোড়া ফাঁসির মঞ্চ রয়েছে, সেই জায়গাটাতে আপনাদেরকে ভিডিওটা একবার দেখাবো। আমরা কিন্তু এবার এই দিকটাতে ঢুকবো, আর ঢোকার আগে আপনারা দেখাবো যে ডান সাইডের দিকে কি আছে, আগে সেইটা আপনাদেরকে দেখিয়ে দেবো, তারপর কিন্তু আমরা সোজা গিয়ে জোড়া ফাঁসির মঞ্চটা আপনাদেরকে দেখাবো। এটাই হচ্ছে সেই জোড়া ফাঁসির মঞ্চ, যেখানে ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের বীর পুরুষদের কিন্তু এই জায়গাটাতেই ফাঁসি দেওয়া হতো। গলায় ফাঁসির দড়ি পরানোর পর এই যে সামনে বড় যেই লোহার পাত্তি দুটো দেখছেন, এর উপর দাঁড়াতে হতো, আর এই পাত্তি দুটো যখন নিচের দিকে খুলে যেত তখনই কিন্তু মানুষের মৃত্যু হতো। আর এটাই হচ্ছে ফাঁসি দেওয়ার টেকনিক কিংবা ফাঁসি দেওয়ার কৌশল। আলিপুর মিউজিয়ামের মধ্যে আসলে আপনারা কিছু কিছু জায়গাতে এরকম টাইপের গান শুনতে পাবেন, আর এই গানগুলো শুনতে শুনতে কিন্তু এবার আপনাদেরকে দেখাতে চলেছি নেহরুর সেল। আর এই নেহরুর সেলের মধ্যে আপনারা দেখাবো যে এখানে নেহরু, জওহরলাল নেহরু যিনি ছিলেন, তিনি কিন্তু এই সেলটার মধ্যেই বন্দি ছিলেন। সেইটাই আজকে আপনারা দেখাবো। এই সেলটার মধ্যে জওহরলাল নেহরু বন্দি ছিলেন, আর কোন সেলটার মধ্যে বন্দি ছিলেন চলুন আপনাদেরকে একবার দেখিয়ে রাখি। তারও কিন্তু এই জায়গাটাতে একটা স্ট্যাচু বানানো রয়েছে, যে এই সেলটা, এইটার মধ্যে কিন্তু জওহরলাল নেহরু বন্দি ছিলেন। আর তিনি কতদিন থেকে কতদিন অবধি বন্দি ছিলেন সেটাও কিন্তু এই পাথরের উপরে খোদাই করে লেখা রয়েছে। আর এখানটাতে পাশাপাশি কিন্তু আরও কয়েকটা সেল রয়েছে, সেটাও একবার আপনাদেরকে ঘুরে দেখাবো। আর এইটাতে একটা সেলটার মধ্যে যেটা জওহরলাল নেহরুর একটা মূর্তি স্থাপন করা রয়েছে, আর তার পাশেরগুলোতে দেখব এখানে কিন্তু কোনো মূর্তি নেই, এইখানটাতে রয়েছে কিছু জওহরলাল নেহরুর ছবি। আর এই ছবিগুলো কিন্তু কয়েকটা রয়েছে, 2-3টে মতন রয়েছে এই সেলটার মধ্যে। আর তার পাশে কিন্তু দুখানা সেল রয়েছে, সেইগুলোর মধ্যেও জাস্ট এইরকমই রয়েছে, কিছু একটা মুদ্রার উপরে জওহরলাল নেহরুর একটা ছবি রয়েছে। আর এই জায়গাটা আপনারা একবার চলুন সামনে গিয়ে একবার আপনাদেরকে দেখাই। এখানে কিন্তু একটা স্ট্যাচু করা রয়েছে একটা মহিলার, আর এই মহিলাটা একবার বলে রাখি, এটা হচ্ছে জওহরলাল নেহরুর মেয়ে। আর জওহরলাল নেহরুর সঙ্গে দেখা করতে আসতেন, আর যখনই দেখা করতে আসতেন জওহরলাল নেহরু এই গাছের গোড়াতে এসে বসে তারা কিছুক্ষণ ধরে কথা বলতেন, তারপর তারা চলে যেতেন। আর তার মেয়ের উদ্দেশ্যেই কিন্তু এই স্ট্যাচুটা বানানো। এবার আপনাদেরকে দেখাতে চলেছি যে জেলের মধ্যে একটা লাইব্রেরি রয়েছে, সেই লাইব্রেরির কিছু ভিডিও আপনাদেরকে এবার দেখাবো। এখানটাতে আসলে আপনারা কিছু বইও পড়তে পারবেন, আর সঙ্গে কিন্তু টেবিল চেয়ার সবই রয়েছে, এখানে এসিও লাগানো রয়েছে। এই গরমের মধ্যে এই ঠান্ডা ঘরটা তো বেশ ভালোই লাগছে, তাই আমি একবার আপনাদেরকে পুরোপুরিভাবে একবার এই ঘরটাতে যতটা পারছি একবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি।
এই ঘরটাতে বেশ কিছু এসি লাগানো রয়েছে। এই গরমের মধ্যে এই ঠান্ডা ঘরটা তো বেশ ভালোই লাগছে। আর এখানে বই পড়ার জন্য অনেকগুলো টেবিল চেয়ার সাজানো রয়েছে, আপনারা কিন্তু এখানটাতে কোনো কথা না বলে বই পড়তে পারেন। এখানটাতে আসলে আপনারা বেশ বড় একটা জায়গা পেয়ে যাবেন। আর আমি জেলের মধ্যে যে এত বড় জায়গা রয়েছে সেটা আমি কোনো দিন ভাবতেই পারিনি। আর এই জায়গাগুলোকে আমি এক সাইড থেকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এবার আপনাদেরকে দেখাবো 1 এবং 2 নম্বর সেল। এই সেলের কক্ষগুলো সব সাধারণ কক্ষ। আর এই দিকটা থেকে দেখতে পাচ্ছেন যে উপরে যাওয়া যায়, তাই দরজাটা বন্ধ আছে, তাই উপরে যেতে পারছি না, তাই নিচে যতটা পারছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তিন নম্বর সেলটা বন্ধ থাকার কারণে আপনাদেরকে দেখাতে পারছি না, তাই আমরা সামনের দিকে আগিয়ে যাব। এবার সামনের দিকে আগিয়ে দেখা যাক এইটা 4 নম্বর সেল। এবার 4 নম্বর সেলটা দেখা যাক এর মধ্যে যাওয়া যায় কি না। না, এর মধ্যে যাওয়াই যাবে দেখা যাচ্ছে। চলুন এবার এর মধ্যে কি আছে সেটাও একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এইগুলো দেখতে দেখতে আপনাদেরকে এই ফাঁকে কিছু একটা কথা বলে রাখি। আপনারা এই আলিপুর জেল কিংবা মিউজিয়ামে আসবেন কি করে। আপনারা যদি মেট্রোতে করে আসতে চান তাহলে আপনাদের কিন্তু যতীন দাস পার্কে নামতে হবে, কিংবা শিয়ালদা থেকে যদি আসতে চান তাহলে আপনাদেরকে হাজরা মোড়ের কোনো বাস ধরে আসতে হবে, কিংবা আপনারা যদি হাওড়া থেকে আসতে চান তাহলে আপনাদেরকেও তাহলে এই হাজরা মোড়েরই একটা বাস ধরে আপনাদেরকে হাজরা মোড়ে নামতে হবে। তার পাশেই আপনারা অটো স্ট্যান্ড পেয়ে যাবেন। আপনারা যদি অটো করে আসতে চান তাহলে 2 থেকে 3 মিনিট সময় লাগবে অটোতে করে। আর তাছাড়াও আপনারা যদি হেঁটে আসতে চান তাহলে 10 মিনিটের মধ্যে আপনারা এই আলিপুর মিউজিয়ামে চলে আসতে পারবেন। এছাড়া পুরো ঠিকানাটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এই মিউজিয়ামটা সপ্তাহে কী বার বন্ধ থাকে সেটাও একবার আপনাদেরকে বলে দিই। এই মিউজিয়ামটা সপ্তাহে একদিন বন্ধ থাকে, সেটা হচ্ছে সোমবার দিনকে এই মিউজিয়ামটা বন্ধ থাকে। বাদবাকি সপ্তাহে যে 6টা দিনই কিন্তু খোলা থাকে। 12টা থেকে 6টা অবধি কিন্তু মিউজিয়াম খোলা থাকে। সাধারণ টিকিট 30 টাকার বিনিময়ে। আর যদি 6টা থেকে 7টা অবধি আপনি লাইট শো যদি দেখতে চান তাহলে আপনাদেরকে 100 টাকা করে টিকিট কাটতে হবে। এটা হচ্ছে সপ্তাহে 3 দিন বাংলা হয় আর সপ্তাহে 3 দিন হিন্দি হয়। বাংলাটা কিন্তু সপ্তাহে 6 দিনই হয়, কিন্তু হিন্দিটা প্রত্যেক দিন হয় না। হিন্দিটা সপ্তাহে 3 দিন হয়। বাইরে গিয়ে আপনাদেরকে সেই চার্টটা একবার আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে যে গাড়ির টায়ারটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে 1930 সালের গাড়ির টায়ার। এত বছর ধরে কিন্তু এখনও কিন্তু এই জায়গাটাতে রয়েছে। তার পাশে একবার আপনাদেরকে দেখাবো, এইটা হচ্ছে গাড়ির গেট, গাড়ির দরজা যেটাকে বলা হয়। এটাও কিন্তু 1930 সালের গাড়ির দরজা।
এতক্ষণ ধরে যে ভিডিওগুলো দেখালাম এগুলো হচ্ছে কিন্তু এই মাথা থেকে ওই মাথা, এইখান থেকে শুরু করে পুরো ওই মাথা অবধি যতদূর দেখা যাচ্ছে অত দূর অবধি। এবার আপনাদের দেখাতে চলেছি বন্দীদের জীবনচর্যার বিষয়ে, আর এর ভিতরে কি আছে চলুন একবার আপনাদেরকে গিয়ে দেখাই। আর এইখানটাতে এসেই দেখা যাচ্ছে যে অনেকগুলো স্ট্যাচু রয়েছে, এইগুলো একবার পরে দেখাবো। তার আমাদের ডান দিকে ঢোকার জায়গা রয়েছে, আগে আপনাদেরকে ওইগুলো দেখিয়ে নিই, তারপর এইগুলোর ব্যাপারে দেখাচ্ছি। আর এই ঢোকার মুখে আপনারা দেখতে পাচ্ছেন যে ঝাড়ু হাতে একজন কয়েদি দাঁড়িয়ে রয়েছে, আর এর মধ্যেই কিন্তু অনেক কিছু স্ট্যাচু দেখতে পেলাম। চলুন একবার ওইগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। আর এখানে প্রবেশ করার পরেই যেটা দেখা যাচ্ছে একটা কয়েদি এখানে জামা কাপড় কাচছে, আর জামা কাপড় কাচার পরে আরেকজন তার পাশে রয়েছে, তিনি কিন্তু এখানে চান করছে। আর এইটা হচ্ছে কিন্তু চৌবাচ্চা, এখান থেকে জল নিয়ে তিনি চান করছে, আর ওইখান থেকে জল নিয়ে পর কিন্তু এখানটাতে জামা কাপড় কাচা হচ্ছে। আর তার পাশেই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু তাদের শোয়ার জায়গা। আর এই যে কারোর মন খারাপ করে কিন্তু মুখ চাপা দিয়ে বসে রয়েছে। আর এইটা সেই পুরনো কিন্তু সেই কালো কম্বল, তার উপরেই কিন্তু সব বসে রয়েছে। এখানে কিন্তু অনেক ধরনের কয়েদি রয়েছে, মানে যে যার একটা কিন্তু দৃষ্টিভঙ্গি একটা থিমের মাধ্যমে আপনাদের সবার সামনে তুলে ধরছে। এখানে কিন্তু লেখা রয়েছে যে ডোন্ট টাচ, কোনো জিনিসে কিন্তু হাত দেবেন না। এখানে কেউ কেউ আবার জেলে আসার পর ভেঙে পড়েছে, কিন্তু তার পাশের কয়েদি তাকে বোঝাচ্ছে, কেউ কেউ শুয়ে রয়েছে। এরকমই এখানে অনেক ধরনের কিন্তু স্ট্যাচু রয়েছে। এখানটাতে দেখুন এখানে কিছু একটা রান্না করছে, যদিও হতে পারে এটা চা করছে, কারণ খাবার দাবার তো সব এদের আসতো। আর এটা হয়তো চাই করছে, একটা হাঁড়ির উপরে চা বানানো হচ্ছে, অনেক কয়েদি মিলে এখানে একটা চা বানাচ্ছে। আর তার পাশে একবার একটু দেখুন, সেই পুরোপুরিভাবে একটু দেখাচ্ছে একবার, এখানে পুরো একটা পুরনো যুগেরই একটা দেওয়ালের মতন বানিয়ে রেখেছে, আর তার মধ্যেই কিন্তু অনেক কয়েদিরা কিন্তু বন্দী রয়েছে। এখানটাতে আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে রাখি, যে এইখানের যে মস্তান থাকে তার কিন্তু হাত পা টিপে দিতে হয়, যেমনটা আমরা বইতে দেখে থাকি সেমনি রয়েছে। এই জায়গাটাতে দেখুন একজন পা টিপে দিচ্ছে আর একজন হাত টিপে দিচ্ছে, এইটা কিন্তু মস্তান। এদের কিন্তু না টিপে দিলে কিন্তু এরা কিন্তু লোকের প্রতি আরও বেশি টর্চার করবে, তাই ভয়ে কিন্তু এইসব করতে থাকে। আর এই দিকটাতে দেখুন একে অপরের সঙ্গে কয়েকটা কয়েদি গল্প করছে, যেমন একা একা বসে বসে বোরিং হচ্ছে তাই গল্প করছে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের ক্যারেক্টার তুলে ধরেছে পুরো। আর এখানে ঢোকার মুখে যে স্ট্যাচুটার কথা বলেছিলাম, চলুন এই স্ট্যাচুটা একবার দেখে নিই। এখানে ডোন্ট টাচ বলে কিন্তু সব জিনিসেই লেখা রয়েছে, আর এখানে কিন্তু কেউ হাত দেবেন না কোনো জিনিসে। আর এইখানটাতে দেখা যাচ্ছে একটা কয়েদির কিন্তু চুল কাটানো হচ্ছে, একটা নাপিত এসে একটা কয়েদির চুল কেটে দিচ্ছে। আর তার পাশে কিন্তু একটা জানলা দিয়ে একজন দেখছে, আর তার পাশে আর একটা ক্যারেক্টার রয়েছে যেখানে কিন্তু কয়েদিকে কিন্তু এখানে চাবুকের বাড়ি মারা হচ্ছে। আর এই সব কিছু দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে সাধারণ মানুষের প্রতি কী ধরনের অত্যাচার করতো ব্রিটিশেরা, আর তারই একটা ছোট্ট ক্যারেক্টারের মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে। আর সামনে কিছু নেই, আর ওই দিকটায় যাচ্ছি না। আমি সামনে বেরিয়ে এসে আরও একবার দেখে নিলাম যে কোন দিকে কি আছে, আর আমি কোন দিকগুলো ঘুরে সেই দিকটা দেখা হয়ে গেছে, এইগুলো সব দেখা হয়ে গেছে। এবার আমি যাব এই দিকটাতে এখন আমার দেখা হয়নি। চলুন এই দিকটাতে গিয়ে আপনাদেরকে দেখিয়ে আসি যে ওই দিকটাতে কি কি রয়েছে। আমরা এখন এই দিকটা থেকে শুরু করবার ওই মাথা অবধি যাব, দেখে নেবো তারই মাঝখানে যে কি কি রয়েছে। এখানে কিন্তু অনেক টাকার কয়েন রয়েছে, যে কয়েনগুলো আমাদের ইন্ডিয়ান কয়েন। এগুলো দেখুন এইটা একটা 2 টাকার কয়েন। তাছাড়াও এই জায়গাটাতে রয়েছে অনেক কিন্তু 5 পয়সা, 2 পয়সা, 10 পয়সা এইসবের কিছু কয়েন রয়েছে। এখানেও কিন্তু কিছু কয়েন রয়েছে, আর ওই মাথার দিকে এইগুলো আমরা দেখতে দেখতে যাব। তারই মাঝখানে এখানে একটা দেখা যাচ্ছে যেখানে একটা দুর্গা ঠাকুরের একটা মূর্তি রয়েছে। এই একটা দুর্গা ঠাকুরের খুব সুন্দর একটা মূর্তি রয়েছে। এই যে দুর্গা মূর্তিটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে চালতা বাগানের দুর্গা মূর্তি। এটা 2023 সালের চালতা বাগানের দুর্গা মূর্তি। ওনাদের ভাবনায় ছিল স্পর্শ। এবার আপনাদেরকে দেখাতে চলেছি ফুড জোন, কারণ
বাইরের খাবার তো ভিতরে কোনো অ্যালাউই নেই, বাইরের খাবার কিংবা আপনি ব্যাগ যাই আনবেন তাই আপনাকে গেটে জমা দিয়ে আসতে হবে, তাই ভিতরে তো দোকান থাকতেই হবে। সেই সব দোকানেই আপনাদেরকে দেখাবো কি কি খাবার পাওয়া যায়। চলুন একবার দেখে নিই কী কী খাবার। এখন তো প্রায় বন্ধ হয়ে রয়েছে, তাই আপনাদেরকে অতটা কিছু দেখাতে পারবো না, কিন্তু কিছু দোকান আপনাদেরকে দেখিয়ে নিই। এই যে এই দোকানটা দেখছেন, এই মাঠটা পুরোটা যত দোকান দেখছেন সব কিছু কিন্তু এখানে খাওয়ারই জায়গা। এখানে কিন্তু অনেক দোকান রয়েছে খাবারের, কিন্তু একটা কথা বলে রাখি, বাইরের তুলনা থেকে কিন্তু এখানে দামটা একটু বেশিই রয়েছে, কারণ বাইরে একটু কম, এখানে একটু বেশি। লাইট অ্যান্ড সাউন্ড শো এইখানেই কিন্তু শুরু হয়, যেখানে লেখা দেখতে পাচ্ছেন, আর এই যে বড় একটা মাঠ রয়েছে এই জায়গাটাতেই কিন্তু শুরু হয়। আর 6টা বাজলে এই জায়গাটা থেকে টিকিট নেওয়া শুরু হয়ে যায়, টিকিটের ওখানে লাইন পড়ে যায়, আর এই মাঠটাতেই শুরু হয় লাইট অ্যান্ড সাউন্ড শো। আজকে কলকাতা আলিপুরে ওয়েদার ছিল 41 ডিগ্রি। আর আপনারা যেখান থেকে ভিডিওটা দেখছেন, আপনাদের এলাকা কিংবা আপনাদের গ্রাম শহর, আপনাদের ওখানে কত ডিগ্রি সেলসিয়াস ওটা আপনাদের জানাতে ভুলবেন না কমেন্ট করে। প্রথমেই বলেছিলাম যে লাইট অ্যান্ড সাউন্ড শোর জন্য ওই চারটা একবার আপনার বাইরে গিয়ে দেখিয়ে দেবো। এইদিকে দেখাচ্ছি বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এইগুলো কিন্তু শুধুমাত্র বাংলায় হয়, আর শুক্র, শনি, রবি এগুলো কিন্তু হিন্দি এবং বাংলা দুটোই হয়। 6টা থেকে বাংলা শুরু হয় এবং 7টা থেকে হিন্দি শুরু হয়। লাইট অ্যান্ড সাউন্ড শো আরম্ভ হওয়ার 10 মিনিট আগে কিন্তু টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়, তাই আপনারা আগে এসে কিন্তু টিকিটটা কেটে রাখবেন। সন্ধ্যেবেলায় ভিতরে তো লাইট শো হয়, তাছাড়াও বাইরে একবার লাইট শোটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখে নিন। এখানে কিন্তু অনেক বড় জায়গা পার্কিংয়ের মধ্যে, আর পুরো মিউজিয়ামটা জুড়ে কিন্তু এখানে লাইট দিয়ে পুরো সাজানো রয়েছে। চলুন একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে ভিডিও বানাতে বানাতে 6টার বেশি হয়ে গেছে, তাই আর বেশিক্ষণ আর ভিতরে থাকতে দিচ্ছে না, সব এবার এক্সিট দিয়ে বার করে দিচ্ছে। আর আপনারা যদি 6টার পরে যদি থাকতে চান তাহলে এখানে লাইট শো হয়, ওইগুলো আপনারা দেখতে পারবেন। ওর টিকিটটা কিন্তু আপনাদের আলাদা করে প্রথম টিকিট কাউন্টারেই কেটে নিতে হবে, তাই আমরা ওই টিকিটটা কাটিনি, তাই এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।